নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ এর ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব প্রশ্ন উত্তরে রাষ্ট্রবিজ্ঞান চর্চায় উদারনীতিবাদ সম্পর্কে, উদারনীতিবাদ এবং রাষ্ট্র সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডক্টর সুকন্যা মুখার্জি। তিনি গবেষক হিসেবে এখন দীর্ঘ সময় ধরে আমরা তাকে চিনি, ডক্টর সুকন্যা মুখার্জিকে, এবং তার পাশাপাশি তিনি হচ্ছেন সম্মিলনী মহাবিদ্যালয় কলকাতাতে তিনি হচ্ছেন কর্মরত। আমি ডক্টর সুকন্যা মুখার্জিকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ এর পক্ষ থেকে। আমাদের যে আজকের যে আলোচ্য বিষয়, সেই বিষয়ে আমরা এবারে চলে যাব। আমার প্রথম প্রশ্ন যেটা থাকবে আপনার কাছে, সেটা হচ্ছে যে উদারনীতিবাদ বলতে আমরা কি বুঝি, আপনি যদি একটু ছাত্রছাত্রীদের জন্য যদি ব্যাখ্যা করেন, এবং তার পাশাপাশি উদারনীতিবাদের ঠিক শুরুটা কোথা থেকে হচ্ছে সেই সম্পর্কে আপনি যদি একটু বলেন। অসংখ্য ধন্যবাদ দেবতনু। আমি আজকে আমার আলোচনার শুরুতেই প্রথমেই বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডি সেই প্রতিষ্ঠানটিকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি এই বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ এর প্রেসিডেন্ট স্যার, সেক্রেটারি স্যার, এক্সিকিউটিভ মেম্বার্স সবাইকে ধন্যবাদ এবং আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর তার সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই অনুষ্ঠানের সঞ্চালক দেবতনু মাঝিকে। হ্যাঁ, আজকে আমি যে বিষয়ের উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে উদারনীতিবাদ এবং রাষ্ট্র। যেটা দেবতনু স্যার প্রশ্ন করলেন যে উদারনীতিবাদ বলতে আমরা কি বুঝি। একটা বিষয় প্রথমেই পরিষ্কার করে নেওয়া ভালো যে রাষ্ট্রবিজ্ঞান পাঠের আলোচনা যখনই এসেছে তার মধ্যে যে সকল রাজনৈতিক মতবাদ বা তত্ত্ব যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার মধ্যে উদারনীতিবাদ সব থেকে প্রাচীনতম তত্ত্ব এবং সব থেকে সফলতম একটা তত্ত্ব, না বলে তার থেকে বলা ভালো রাজনৈতিক মতবাদ, ইজম, একটা সফলতম রাজনৈতিক মতবাদ হিসেবে পরিগণিত হয়েছে এবং এখনো যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা আসন গ্রহণ করে রয়েছে। এবার উদারনীতিবাদ বলতে কি বোঝায় সে বিষয়ে বিভিন্ন তাত্ত্বিক বিভিন্নভাবে বিষয়টিকে সংজ্ঞায়িত করেছেন। আমি সেই ব্যক্তিগতভাবে সেই প্রত্যেকজন তাত্ত্বিকের আলোচনার মধ্যে যাচ্ছি না, কিন্তু আমি সামগ্রিকভাবে, যেহেতু আজকে আলোচনার সময় খুবই সীমিত, আমি চেষ্টা করছি একেবারে মূল বিষয়গুলি উপস্থাপন করার। সেই জন্য বলছি যে উদারনীতিবাদের উদারনীতিবাদ আলোচনা যখনই আমরা শুরু করব তখন আমরা একটা জিনিস প্রথমেই আমাদের বিষয় খেয়াল রাখতে হবে যে রাষ্ট্রবিজ্ঞান পাঠের আলোচনায় যে সকল রাজনৈতিক মতবাদ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে তাদের মধ্যে থেকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজনৈতিক মতবাদ হিসাবে কিন্তু উদারনীতিবাদ একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে এবং সব থেকে প্রাচীনতম রাজনৈতিক মতবাদ। তার সাথে সাথে আমরা সব থেকে সফলতম মতবাদ হিসেবেও কিন্তু উদারনীতিবাদকে গণ্য করতে পারি। এই উদারনীতিবাদ বলতে দেবতনু যেটা জিজ্ঞেস করলেন যে উদারনীতিবাদ বলতে কি বুঝি, যেহেতু আজকে আলোচনার সময় খুবই সীমিত তাই আমি তাত্ত্বিকদের, বিভিন্ন তাত্ত্বিক উদারনীতিবাদকে বিভিন্ন রকম দিক থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করেছেন। আমি সেই আলোচনার মধ্যে না গিয়ে সামগ্রিকভাবে উদারনীতিবাদ বলতে কি বোঝায় সেইটির উপর একটু আলোকপাত করার চেষ্টা করছি। আমরা এক্ষেত্রে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সংজ্ঞাটাকে গ্রহণ করতেই পারি। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী উদারনীতিবাদ বলতে বোঝায় একটা ধারণা বা কনসেপ্ট যেটা সমাজ গঠনের নীতি হিসেবে, সরকারের কার্যপদ্ধতি হিসেবে এবং ব্যক্তি ও সমাজের জীবনাদর্শ হিসেবে স্বাধীনতাকে গুরুত্ব দিতে চায়।
তাহলে কি বললাম, সমাজ গঠনের নীতি হিসেবে, সরকারের কার্যপদ্ধতি হিসেবে এবং ব্যক্তি ও সমাজের জীবনাদর্শ হিসেবে স্বাধীনতাকে গুরুত্ব দিতে চায়। আমরা সবাই জানি যে ল্যাটিন শব্দ লিবার থেকে এই ধারণার উৎপত্তি, যেখানে একটা স্বাধীনতা, ফ্রি ম্যানের কথা বলা হচ্ছে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে উদারনীতিবাদ ব্যক্তির স্বাধীনতার নীতিকে প্রতিষ্ঠিত করতে চায়। স্বাধীনতা কার? ব্যক্তির স্বাধীনতা। এবং উদারনীতিবাদের এই যে সংজ্ঞাকে বিশ্লেষণ করলে আরেকটা জিনিস যেটা উঠে আসে সেটা হচ্ছে রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরোধিতা করা। তাই আমরা যদি সামগ্রিকভাবে উদারনীতিবাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি, আমরা উদারনীতিবাদ বলতে বুঝবো যে রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরোধিতা করা এবং হচ্ছে ব্যক্তির উপযোগী একটা স্বাধীনতার পরিবেশ সৃষ্টি করা। আমরা মোটামুটি উদারনীতিবাদকে এরকম ভাবে সংজ্ঞায়িত করতে পারি। এরপরে দ্বিতীয় যে বিষয়টি দেবতনু জিজ্ঞেস করলেন যে উদারনীতিবাদের আবির্ভাব কি হয়েছে। হ্যাঁ, ঠিকই, সবকিছু রাজনৈতিক তত্ত্ব, রাজনৈতিক মতবাদ এর আবির্ভাবের পিছনে একটা সংকটের ইতিহাস কাজ করে। উদারনীতিবাদী চিন্তা ভাবনাও কিন্তু এই সংকটের ইতিহাসের ধারা থেকে মানে ব্যতিক্রমী নয়। আমরা যদি দেখি, আমরা মোটামুটি সকলেই জানি যে ষোড়শ সপ্তদশ শতকে ইংল্যান্ডে, ইউরোপের দেশগুলিতে সামন্ততান্ত্রিক স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে আন্দোলন উঠেছিল তারই রাজনৈতিক চিন্তার ফসল হিসেবে উদারনীতিবাদের আবির্ভাব ঘটেছে। যদিও আমরা যদি আরেকটু পিছনের দিকে, আরেকটু অতীতের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো প্রাচীন গ্রীসেও কিন্তু প্রোটাগোরাস সহ সফিসদের আলোচনায় বা পেরিক্লিসের মতো নেতাদের আলোচনায় বা সিসেরোর, রোমান দার্শনিক সিসেরোর আলোচনায়, তাদের আলোচনায় কিন্তু উদারনীতিবাদী চিন্তা ভাবনার পরিচয় পাওয়া যায়। যদিও কিন্তু আজকে উদারনীতিবাদ বলতে আমরা যা বুঝি সেইভাবে কিন্তু তাদের আলোচনায় উদারনীতিবাদ সেইভাবে ব্যাখ্যায়িত হয়নি, বরং তবে তারা কিন্তু ব্যক্তির স্বাধীন চিন্তা করার যে বিষয় সেটা কিন্তু সমর্থিত হয়েছিল এই সহ সফিসদের আলোচনায়। যদিও প্লেটো, অ্যারিস্টটল এনারা কিন্তু উদারনৈতিক চিন্তা ভাবনার খুব একটা সমর্থনকারী ছিলেন না। তবে আধুনিক অর্থে যে উদারনীতিবাদ, আজকে আমরা উদারনীতিবাদকে পঠন পাঠনের বিষয় হিসেবে যখনই সংজ্ঞায়িত করার চেষ্টা করি, সেই উদারনীতিবাদের আবির্ভাব আমরা বলতে পারি যে ষোড়শ সপ্তদশ শতকেই ঘটেছিল, মূলত ইউরোপের দেশগুলিতে, ইংল্যান্ডে। এই সময় সমাজে একটা নতুন শ্রেণীর আবির্ভাব ঘটেছিল। আমরা যদি তৎকালীন সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করি, দেখতে পাবো যে ষোড়শ সপ্তদশ শতকে একটা নতুন সামাজিক শ্রেণীর যে আবির্ভাব ঘটেছে, এই সামাজিক শ্রেণী যারা সামন্ততান্ত্রিক স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে, যারা পুঁজির ওপর গুরুত্ব আরোপ করছে, যাদের চিন্তা ভাবনায় বিজ্ঞান মনস্কতা অর্থাৎ যুক্তি দিয়ে বিচার করার প্রবণতা সেটা বৃদ্ধি পাচ্ছে, এবং সর্বোপরি যারা ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছে, এই যে নতুন সামাজিক শ্রেণী, যাকে আমরা বুর্জোয়া শ্রেণী হিসেবেও আখ্যায়িত করতে পারি, এই বুর্জোয়া শ্রেণীর রাজনৈতিক চিন্তার ফসল হিসেবেই কিন্তু আমরা উদারনীতিবাদের যাত্রাপথের সূচনাকাল আমরা ধরে নিতে পারি। এবং এর বিষয়ে আরেকটা যে বিষয় আমাদেরকে উল্লেখ করা প্রয়োজন, জেনে রাখা প্রয়োজন, যে এই সময় ইউরোপের যে নবজাগরণবাদ, তারা কিন্তু এই উদারনৈতিক চিন্তা ভাবনার যাত্রাপথকে আরো সুপ্রশস্ত করেছিল। তো এই হিসেবে আমরা উদারনীতিবাদের আবির্ভাব এই সংক্ষিপ্ত ভাবে জানতে পারি। এবারে আমরা যদি দেখি, যে আমরা বুঝলাম যে উদারনীতিবাদ যে ধারণাটা, এই ধারণাটাকে আমরা বুঝলাম, কিন্তু এবার আমরা যদি একটু বৈশিষ্ট্যগুলোর দিকে যদি তাকিয়ে দেখি, যে উদারনীতিবাদের যে মূল যে বৈশিষ্ট্য যেগুলো রয়েছে, তার মধ্যে তুমি যেমন একটা বললে যে কি বলে যে ব্যক্তি কে হচ্ছে উদারনীতি বা চিন্তা ধারণার মধ্যে বেশি জোর দেওয়া হচ্ছে, তার উপরে মেন ফোকাসটা বা এমফাসাইজ করা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমের উপরে। তো এরকম আরো বৈশিষ্ট্য উদারনীতিবাদের রয়েছে, তো সেই বৈশিষ্ট্যগুলো যদি একটু ছাত্রছাত্রীদের জন্য যদি তুমি একটু বলো আর কি।
হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন। কারণ সংজ্ঞার পরে যখন আমরা আবির্ভাবের ইতিহাস জানি, তারপরে বেসিক বৈশিষ্ট্য, বেসিক ফিচার্স গুলো জানা খুবই জরুরি। এবং তবে এক্ষেত্রে একটা কথা বলছি যে উদারনীতিবাদের বৈশিষ্ট্য যখনই আমরা আলোচনা করব, আমাদের মাথায় কিন্তু রাখতে হবে উদারনীতিবাদী তাত্ত্বিকদের মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। তাই বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে ইতিবাচক উদারনীতিবাদ, নেতিবাচক উদারনীতিবাদ, এই সমস্ত উদারনীতিবাদের সমস্ত বিষয়গুলি কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। হ্যাঁ, দেবতুল্য যেটা প্রথমেই বলেছে, আমি ব্যক্তি স্বাধীনতার বিষয়টিকে পয়েন্টটি একটুখানি বলেছিলাম আবির্ভাবের সময়। তাই এই উদারনীতিবাদের বৈশিষ্ট্যের প্রথম যে বিষয়টিকে আমরা রাখবো সেটা হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা কার? না, স্বাধীনতা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। এবং এখানে ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছে? না, ব্যক্তির স্বাধীনতা বলতে ব্যক্তির স্বাধীন চিন্তা, তার মতামত প্রকাশের স্বাধীনতা, তার ধর্মীয় স্বাধীনতা, অর্থাৎ স্বাধীনতার বিষয়টি উদারনীতিবাদের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। কারণ উদারনীতিবাদ মনে করে ব্যক্তি যদি স্বাধীন না হয়, সে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারবে না, তার জীবনের পরিপূর্ণ বিকাশ ঘটবে না, যার ফলে সমাজেরও অগ্রগতি সম্ভব হবে না। তাই প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা স্বাধীনতাকে চিহ্নিত করতেই পারি। এরপরে দেবতনু বলা আরো কতগুলি বৈশিষ্ট্যের কথা ছাত্রছাত্রীদের সুবিধার জন্যই বলছি, যে স্বাধীনতার পরে যে বিষয়টি উদারনীতিবাদ গুরুত্ব দেওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে রাজনৈতিক সাম্য, রাজনৈতিক অর্থাৎ পলিটিক্যাল ইকুয়ালিটি। এই রাজনৈতিক সাম্য বিষয়টি মূলত আধুনিক উদারনীতিবাদী চিন্তকগণ তারা সমর্থন করে থাকেন। তারা বলছেন যে তারা রাজনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেয় এবং তারা এই জন্য গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়েছেন। কারণ বলছেন যে রাজনৈতিক সাম্যকে যদি সুনিশ্চিত করতে চাই বা গণতন্ত্রকে সুনিশ্চিত করতে চাই, দুটোকে একসাথে নিয়ে যদি চলতে চাই, আমাকে গণতন্ত্রকেও গুরুত্ব দিতে হবে এবং রাজনৈতিক সাম্যকেও গুরুত্ব দিতে হবে। কেন গণতন্ত্র? কারণ গণতন্ত্রের মধ্যেই কিন্তু ব্যক্তির স্বাধীনতার পরিপূর্ণ বিকাশ ঘটবে, যেটা অন্য কোনো শাসন ব্যবস্থায় এত সুন্দরভাবে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটবে না। তাই রাজনৈতিক সাম্য ছাড়া গণতন্ত্র অর্থহীন, আর গণতন্ত্র ছাড়া স্বাধীনতার ধারণাকে আমরা কল্পনাও করতে পারি না। তাই দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে আমরা রাজনৈতিক সাম্যের কথা বলতে পারি। 3 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি আইনের শাসন। উদারনীতিবাদী চিন্তা ভাবনার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আইনের শাসন। আমরা তো ব্যক্তি স্বাধীনতার কথা বললাম, আমরা তো রাজনৈতিক সাম্যের কথা বললাম, তাইলে আইনের শাসন কেন? না, উদারনীতিবাদী আইনের শাসন এটি হচ্ছে উদারনীতিবাদের তৃতীয় বৈশিষ্ট্য। আইনের শাসন, উদারনীতিবাদী যারা চিন্তকগণ তারা আইনের শাসন বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়েছে। কেন গুরুত্ব দিয়েছে? না, বলেছে আইন থাকাটা কিন্তু জরুরি, অর্থাৎ আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়, রাষ্ট্র তো নয়, আইনের ঊর্ধ্বে। এবং এই যে আইনের শাসন, এই আইনের শাসনের মধ্যে দিয়ে কিন্তু ব্যক্তির স্বাধীনতাটা সুরক্ষিত হবে। তাই আমরা আইনের শাসন বিষয়টিকে উদারনীতিবাদের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসেবে গণ্য করতে পারি। এর সাথে সাথে আইনের শাসনের যে আরেকটা বিষয় আসছে সেটা হচ্ছে আইনের দৃষ্টিতে সাম্য। কাছাকাছি হয়তো এই দুটি বিষয় এক মনে হতে পারে। এই সূত্র ধরে বলতে পারি যে উদারনীতিবাদের যে চিন্তা ভাবনা, তারা আইনের চোখে সকলকেই সমান চোখে গণ্য করার চেষ্টা করে থাকে। এবং এক্ষেত্রে বলছে যে এই যে আইনের দৃষ্টিতে সাম্য, এই আইনের দৃষ্টিতে সাম্যের মধ্যে দিয়ে সমাজে কোথাও না কোথাও একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রবণতা উদারনীতিবাদী চিন্তকগণ সমর্থন করে থাকেন। কারণ তারা মনে করে আইনের দৃষ্টিতে যদি সাম্য প্রতিষ্ঠিত হয় সমাজে, তবেই কিন্তু ন্যায় বিচারের পথটা সুপ্রশস্ত হবে। এছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য আছে, আমি কয়েকটা বৈশিষ্ট্যের পয়েন্ট ওয়াইজ বলছি।
সেটা হচ্ছে যে উদারনীতিবাদের চিন্তকগণ, চিন্তাবিদগণ, তারা পৌর এবং রাজনৈতিক অধিকারের স্বীকৃতিকে গুরুত্ব দিয়েছেন। পৌর এবং রাজনৈতিক অধিকার বলতে আমরা কি বলছি, না ব্যক্তির জীবনের অধিকার, তার স্বাধীন মতামত প্রকাশের অধিকার, তার পরিবার গঠনের অধিকার, তার নির্বাচন করার অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার। এই যে পৌর এবং রাজনৈতিক অধিকারগুলির কথা উদারনীতিবাদ এত সুন্দরভাবে তাদের আলোচনায় তুলে ধরেছে, সেটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক অধিকারে ব্যক্তির পৌর অধিকার, রাজনৈতিক অধিকার এত সুন্দরভাবে বিশ্লেষিত কিন্তু হয়নি। তাই এটি একটা উদারনীতিবাদের টিকে থাকার বা সফলতার একটা অন্যতম কারণ হিসেবেও পরিগণিত হয়। আর এই পৌর অধিকার এবং রাজনৈতিক অধিকারের হাত ধরে আরেকটা যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, উদারনীতিবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের সামনে আসে, সেটা হচ্ছে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে আমরা বুঝতেই পারছি যে স্ত্রী, পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ, বিত্তবান, বিত্তহীন সমস্ত কিছু নির্বিশেষে সকলের সমান ভোটাধিকারের কথা কিন্তু উদারনীতিবাদ বলে থাকে। তবে আমাদের এই বিষয়ে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে লকের সময়কাল, তৎকালীন সময় যদি আমরা সনাতন উদারনীতিবাদের কনসেপ্ট যখন আলোচনা করব, তখন কিন্তু এই প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ধারণা আমরা চিন্তা করতে পারতাম না। উদারনীতিবাদ সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করেছে। তাই আমি বৈশিষ্ট্যের আলোচনা শুরুতেই বললাম যে উদারনীতিবাদী বৈশিষ্ট্য আলোচনায় আমাদের যেরকম সনাতনী বৈশিষ্ট্য তুলে ধরতে হবে, সেরকম আধুনিক বৈশিষ্ট্য তুলে ধরতে হবে। অন্য বৈশিষ্ট্যের দিকে যদি তাকাই, আমরা দেখতে পাবো যে উদারনীতিবাদে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। বহুদলীয় ব্যবস্থা। বহুদলীয় ব্যবস্থা কেন না, উদারনীতিবাদ বলছে যে এই বহুত্ববাদী সমাজে বিভিন্ন বৈচিত্র্যের, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আছে এবং বিভিন্ন শ্রেণীর মানুষ আছে এবং তাদের আশা আকাঙ্ক্ষাও হচ্ছে বিভিন্ন বিভিন্ন। তাই এই বিভিন্ন আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে বহুদলীয় ব্যবস্থাকে স্বীকৃতি দিতে হবেই, তবেই সমাজ ব্যবস্থা কিন্তু অগ্রগতির দিকে এগিয়ে, সমাজ ব্যবস্থা তার উন্নয়নের দিকে এগিয়ে যাবে। তাই বহুদলীয় মানুষের এই বৈচিত্র্যপূর্ণ সমাজে, এই বহুমাত্রিক সমাজে, বহুত্ববাদী সমাজে মানুষের আশা আকাঙ্ক্ষাকে, মানুষের এই বহুমাত্রিক আশা আকাঙ্ক্ষাকে মেটানোর জন্য কিন্তু বহুদলীয় ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেই স্বীকৃতি কিন্তু উদারনীতিবাদ দিতে চায়। এর সাথে আরেকটা যে বিষয় সেটা আমাদের সামনে আসে, সেটা হচ্ছে অবাধ বাণিজ্য নীতি। অবাধ বাণিজ্য নীতি কি, এটা আবার মূলত সনাতন উদারনীতিবাদী অ্যাডাম স্মিথের আলোচনায় আমরা দেখতে পাবো। সেই অবাধ বাণিজ্য নীতি কেন না, ব্যক্তির অর্থনৈতিক স্বাধীনতাকে সুনিশ্চিত করার জন্য উদারনীতিবাদ অবাধ বাণিজ্য নীতিকে সমর্থন করে। এবং এই অবাধ বাণিজ্য নীতির ফলে মনে করছে উদারনীতিবাদ ব্যক্তির অর্থনৈতিক স্বাধীনতা যেভাবে সুরক্ষিত হচ্ছে, যার মধ্যে দিয়ে ব্যক্তি তার বাকি যে স্বাধীনতা, তার ব্যক্তিত্বের বিকাশের যে বিষয়টিকে, সেটিকে সুনিশ্চিত করতে পারে। আমরা পরবর্তীকালে যখন নয়া উদারনীতিবাদে আলোচনা করব, একেবারে কন্টেম্পোরারি পিরিয়ডে, সমসাময়িক পিরিয়ডে, সেখানেও দেখবে এই অবাধ বাণিজ্য নীতি কিছুটা রূপ পাল্টে চলে এসেছে, মুক্ত বাজার অর্থনীতি। এবং এটাও কিন্তু উদারনীতিবাদের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য, মুক্ত বাজার অর্থনীতি। তাই ছাত্ররা এই দুটি বিষয়কে অবশ্যই লিখলে উদারনীতিবাদের আলোচনাটি সামগ্রিকভাবে একটা পরিপূর্ণ রূপ পাবে। এর সাথে এই যে অবাধ বাণিজ্য নীতি, মুক্ত বাজার অর্থনীতি, এই বৈশিষ্ট্যর হাত ধরে আরেকটা যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের সামনে আসে, সেটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির অধিকার। উদারনীতিবাদ কিন্তু ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দিয়েছে। হ্যাঁ, কিছু উদারনীতিবাদী, কিছু তাত্ত্বিকগণ কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তির অধিকারের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কথা বলেছে। কিন্তু একটা বিষয়, একটা ইন্টারেস্টিং বিষয় যদি আমরা খেয়াল করি, হয়তো ব্যক্তিগত সম্পত্তির অধিকার নিয়ে উদারনীতিবাদী তাত্ত্বিকদের মধ্যে মতভেদ আছে, কিন্তু কোনো উদারনীতিবাদী তাত্ত্বিক ব্যক্তিগত সম্পত্তির অধিকারের সম্পূর্ণ বিলোপ সাধন চাননি।
তারা কিন্তু সম্পূর্ণ বিলোপ সাধন চাননি। তাই ব্যক্তিগত সম্পত্তির অধিকার কেন উদারনীতিবাদী তাত্ত্বিকগণ সমর্থন করেছে? কারণ ব্যক্তিগত সম্পত্তির অধিকার যদি থাকে, মানুষের তার কাজ করার উদ্যম আসে, সে তার জীবনে, তার ব্যক্তিত্বে তার নিজের মতো করে বিকাশ ঘটাতে সমর্থ হয়, তার নতুন সে উৎসাহ পায়। তাই ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে অবশ্যই গুরুত্ব প্রদানের কথা বলেছে উদারনীতিবাদ। এর সাথে আরেকটা যে বৈশিষ্ট্য আসে সেটা হচ্ছে জনকল্যাণকামী রাষ্ট্র। এটি মূলত আধুনিক উদারনীতিবাদী চিন্তাবিদ যারা, তারা সেই জনকল্যাণকামী রাষ্ট্রের কথা বলেন। তারা বলেছেন যে রাষ্ট্র যত বেশি জনকল্যাণকামী রাষ্ট্রনীতি গ্রহণ করবে, ততই হচ্ছে সমাজের প্রত্যেকটা শ্রেণী তাদের তাদের সুযোগ সুবিধা, তাদের ব্যক্তিত্বের বিকাশ, তাদের স্বাধীনতা সবকিছুকেই সুনিশ্চিত করতে পারবে। তাই জনকল্যাণকামী রাষ্ট্রের উপর গুরুত্বের আরোপের কথা বলেছে। এবং এক্ষেত্রে কিন্তু অনেক আধুনিক উদারনীতিবাদী তাত্ত্বিকগণ জনকল্যাণকামী রাষ্ট্রের কথা বলতে গিয়ে শিল্প বাণিজ্যের জাতীয়করণ বা গতিশীল কর ব্যবস্থা, এই বিষয়গুলিকে কিন্তু গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। এছাড়াও আরো অনেক রকমের বৈশিষ্ট্য আছে, যেরকম আমরা বলতে পারি যে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা। আমাদের মনে হতে পারে যে অন্যান্য রাজনৈতিক মতবাদ হয়তো এই বিষয়টিকে এতটা গুরুত্ব দেয়নি, সেটা ঠিক। এবং তার সাথে এটাও বলতে হবে যে উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতাকে সুরক্ষিত করার জন্য একটা স্বাধীন এবং নিরপেক্ষ একটা বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা কিন্তু অনুভব করেছে, এবং যা উদারনীতিবাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বা প্রধান বৈশিষ্ট্য বলেই আমি মনে করি। আর এছাড়াও আরো নানা রকম বৈশিষ্ট্য আছে। এবং যদি সনাতন উদারনীতিবাদের দিকেও দেখতে পাই, বা পরবর্তীকালেও যদি আমরা নয়া উদারনীতিবাদের বিশ্লেষণ করি, তার গ্রাফটা যদি বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো ন্যূনতম রাষ্ট্র বা মিনিমাল স্টেটের কথা। কারণ আমাদের মনে হতেই পারে যে জনকল্যাণকামী রাষ্ট্রের কথা বলছি, তারপরে আবার ন্যূনতম রাষ্ট্রের কথা বলছি। কারণ উদারনীতিবাদের চিন্তা ভাবনায় পার্থক্য আছে তাত্ত্বিকগণের মধ্যে, কিন্তু জনকল্যাণকামী রাষ্ট্র যেরকম উদারনীতিবাদী বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়, সেরকম ন্যূনতম রাষ্ট্রের কনসেপ্ট সেটাও হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রের ভূমিকা একেবারেই ন্যূনতম হবে। কিন্তু এই এতগুলো বৈশিষ্ট্য যদি আমরা বিশ্লেষণ করি দেবতনু, তাহলে আমরা দেখতে পাবো যে সবেরই কিন্তু মূল বিষয় হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। তাই উদারনীতিবাদী আলোচনায় ব্যক্তিকে বাদ দিয়ে কোনো আলোচনাই সম্ভব নয়। আমরা এতক্ষণ যে বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তুমি তুলে ধরলে ছাত্রছাত্রীদের সামনে, আমরা সেগুলো শুনলাম। এর পরে আমার যে প্রশ্নটা থাকবে যে সেটা হচ্ছে যে উদারনীতিবাদের তাত্ত্বিক যারা, তারা রাষ্ট্রের ভূমিকাটাকে ঠিক কিভাবে দেখছে, যে সেখানে যে রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে তারা কি বলছেন, সেই সম্পর্কে তুমি যদি একটু ব্যাখ্যা করো। হ্যাঁ, উদারনীতিবাদে রাষ্ট্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা উদারনীতিবাদের সাথে মনে হতেই পারে যে উদারনীতিবাদের সাথে তো এক্ষুনি আমরা ব্যক্তিকে গুরুত্ব দিলাম, তাহলে হঠাৎ আবার রাষ্ট্রের প্রসঙ্গ আলোচনা করছে, মানে উঠে আসছে কেন? উদারনীতিবাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্র রয়েছে। উদারনীতিবাদে আলোচনার কেন্দ্রবিন্দুতে উদারনীতিবাদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্যক্তি রয়েছে। কিন্তু ব্যক্তির এই ব্যক্তিত্ব বিকাশ বা ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির পরিপূর্ণ বিকাশের জন্য কিন্তু রাষ্ট্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাষ্ট্রকে বাদ দিয়ে কখনোই কিন্তু ব্যক্তি তার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবে না। ঠিক আছে? এবং এক্ষেত্রেই আমরা বলতে পারি যে ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির যে ব্যক্তিত্বের বিকাশ, এই সব কিছুকে সুনিশ্চিত করার জন্যই কিন্তু ব্যক্তি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এবং মানে অর্থাৎ বলতে পারি যে ব্যক্তির জন্যই কিন্তু রাষ্ট্রের মানে আবির্ভাব ঘটেছে, রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। অর্থাৎ রাষ্ট্র ব্যক্তির জন্য,
ব্যক্তি রাষ্ট্রের জন্য নয়। রাষ্ট্র ব্যক্তিকে কিভাবে তার সমস্ত চাহিদা মেটাতে সম্ভব, তার স্বাধীনতাকে কিভাবে সুরক্ষিত করতে পারে, তাকে কিভাবে নিরাপত্তা দিতে পারে, তার ব্যক্তিত্বের কিভাবে বিকাশ ঘটাতে পারে, তার জন্য রাষ্ট্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, এই উদারনীতি দেবতনু আরেকটা বিষয় বলতে পারি যে এই উদারনীতি বাদীর আলোচনায় যখনই এই রাষ্ট্রের ভূমিকাটা আমাদের সামনে এসেছে, তখন কিন্তু বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন ভাবে তাকে এই উদারনীতিবাদের রাষ্ট্রের ভূমিকা, ব্যক্তির সাথে রাষ্ট্রের ভূমিকাটা ঠিক কি হবে সেই বিষয়ে আলোচনা করেছে, কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। তাই এই আলোচনার সুবিধার জন্য আমি উদারনীতিবাদের এই যে রাষ্ট্র এবং ব্যক্তির ভূমিকা, সেটাকে মূলত তিনটি ধারায় আমরা ভাগ করে আলোচনা করতে পারি। আমি হয়তো সময় খুব সীমিত থাকার জন্য আমি একেবারে কোনো একজন পার্টিকুলার তার সুনির্দিষ্ট তাত্ত্বিকের আলোচনা বা দৃষ্টিভঙ্গির মধ্যে প্রবেশ করতে চাইছি না। লক, বেন্থাম, হবস, জন স্টুয়ার্ট মিল বা রলস, নজিক, আমি এদের কোনো পার্টিকুলার আলোচনার মধ্যে না গিয়ে আমি সামগ্রিকভাবে উদারনীতিবাদের যে তিনটে ধারা আছে সেই ধারার মধ্যে দিয়ে উদারনীতিবাদের সাথে রাষ্ট্র এবং ব্যক্তির যে কি সম্পর্ক সেটার উপর সেটা একটু তুলে ধরতে চাইছি। যদি আমরা দেখি যে এই যে ব্যক্তি এবং রাষ্ট্রের ভূমিকা, এই বিষয়টিকে আমরা তিনটি ধারায় যে ভাগ করব, তার প্রথম ধারাটিকে আমরা বলতে পারি ক্লাসিক্যাল লিবারালিজম। প্রথম ধারাটি হচ্ছে ক্লাসিক্যাল লিবারালিজম, যেটিকে আমরা বাংলায় বলি সনাতন বা সাবেকি বা চিরাচরিত বা ঐতিহ্য বা সাবেকি উদারনীতিবাদ, ক্লাসিক্যাল লিবারালিজম। সেকেন্ড যে ধারাটি আছে সেটি হচ্ছে মডার্ন লিবারালিজম বা আধুনিক বা সংশোধিত উদারনীতিবাদ। অ্যান্ড থার্ড যে বিষয়, থার্ড যে ধারা, সেটি হচ্ছে নিও লিবারালিজম বা হচ্ছে নয়া উদারনীতিবাদ। মূলত হচ্ছে এই তিনটে ধারায় যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে তিনটে ধারা তিন রকম দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র এবং ব্যক্তির সম্পর্ককে আলোচনা করার চেষ্টা করেছে। আমরা যদি প্রথমে ক্লাসিক্যাল লিবারালিজম বা সনাতন বা সাবেকি উদারনীতিবাদের উপর একটু আলোকপাত করি, সেইখানে আমি প্রথমেই বললাম যে আমি কোনো পার্টিকুলার তাত্ত্বিকের দৃষ্টিভঙ্গিতে যাচ্ছি না, আমি সামগ্রিকভাবে বলার চেষ্টা করছি। সেই সনাতন বা আমরা নাম শুনেই বুঝতে পারছি যে সনাতন উদারনীতিবাদের আবির্ভাব ষোড়শ সপ্তদশ শতকে হয়েছে এবং এটা উদারনীতিবাদের প্রাচীন ধারা, এবং এই ইংল্যান্ডের সামন্ততান্ত্রিক স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এই সনাতন উদারনীতিবাদের যাত্রা শুরু হয়েছিল। তো সেই উদারনীতি, এই যে সনাতন উদারনীতিবাদ ক্লাসিক্যাল লিবারালিজম, তারা বলছে যে রাষ্ট্র এবং এই ব্যক্তির যে সম্পর্ক সেটা হচ্ছে চুক্তিভিত্তিক। রাষ্ট্র এবং ব্যক্তির সম্পর্কটা হচ্ছে কি না চুক্তিভিত্তিক। কেন না, কারণ হচ্ছে যে ব্যক্তির যে অধিকার, ব্যক্তির যে তার জীবনের অধিকার, তার স্বাধীনতার অধিকার, তার সম্পত্তির অধিকার, এই অধিকারগুলো হচ্ছে ন্যাচারাল রাইটস বা প্রাকৃতিক অধিকার। এটা সনাতন উদারনীতিবাদীরা মনে করেন এবং মনে করছে ব্যক্তির এই জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, এই অধিকারগুলোকে যদি ব্যক্তি সুনিশ্চিত করতে চায়, তাহলে ব্যক্তি চুক্তির মাধ্যমে রাষ্ট্রকে সৃষ্টি করবে বা রাষ্ট্র তৈরি করেছে এবং এভাবেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তাই সনাতন উদারনীতিবাদে ব্যক্তি এবং রাষ্ট্রের ভূমিকাটা তাহলে কোথায় দাঁড়ালো না একটা চুক্তি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হলো। এবং এখানে রাষ্ট্রের ভূমিকাটা কি হবে না, এখানে রাষ্ট্র হচ্ছে ব্যক্তির স্বাধীনতার রক্ষক, সেফগার্ড, ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবে। আমরা জানি যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী জন লকও বলেছেন যে জনগণের সম্মতির উপরেই কিন্তু রাষ্ট্র নির্ভরশীল। রাষ্ট্রের অস্তিত্ব কোথায় টিকে আছে না, রাষ্ট্রের অস্তিত্ব টিকে আছে জনগণের সম্মতির ওপর। রাষ্ট্র কতটা স্থায়ী হবে সেটাও কিন্তু জনগণের সম্মতির উপর। আমরা জন স্টুয়ার্ট মিলের আলোচনাও দেখতে পাই, তিনিও সেখানে বলেছেন যে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ হিসেবেই কিন্তু এই রাষ্ট্র তার ভূমিকাটা পালন করবে।
এবং এই সনাতন উদারনীতিবাদে আমরা যদি বেন্থামের প্রসঙ্গ যদি টেনে আনি, তাহলে আমরা জানি যে গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দি গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ হচ্ছে সর্বাধিক ব্যক্তির সর্বাধিক সুখ স্বাচ্ছন্দ্য বিধান করাটাই হচ্ছে রাষ্ট্রের কাজ। তাই রাষ্ট্রের ভূমিকাটা কিন্তু এইখানে সনাতন উদারনীতিবাদীরা বলছে চুক্তিভিত্তিক হবে এবং রাষ্ট্র ব্যক্তির স্বাধীনতার রক্ষা কবচ হিসেবেই কাজ করবে। এটা হলো মোটামুটি সনাতন উদারনীতিবাদে রাষ্ট্র এবং ব্যক্তির ভূমিকা। এরপরে একটা সময় দেখলাম যে সনাতন উদারনীতিবাদের এই চিন্তা ভাবনাটা ধাক্কা খেলো এবং সমাজে উদারনীতিবাদেই এই উদারনীতিবাদের আলোচনায় একটা নতুন স্রোত আসতে শুরু করলো। তারা দেখতে থাকলো যে ব্যক্তি স্বাধীনতাকে সনাতন উদারনীতিবাদ যতটা বেশি গুরুত্ব দিয়েছে, সেখানে ব্যক্তির হয়তো কল্যাণ হচ্ছে ঠিকই, কিন্তু সমাজের সকল স্তরের মানুষের সার্বিক কল্যাণ সেটা কিন্তু সুনিশ্চিত হচ্ছে না। সমাজে একটা দুর্বল শ্রেণী, একটা পিছিয়ে পড়া শ্রেণী, ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের কিন্তু আবির্ভাব ঘটছে এবং সমাজে এই যে শ্রেণী, এই যে দুর্বল পিছিয়ে পড়া শ্রেণী, সেইখানে রাষ্ট্রের ভূমিকাটা ঠিক কেমন হবে। তাই এই আধুনিক উদারনীতিবাদ, সেখানে আমরা গ্রিন, হবাউস, জন ডিউয়ে এনাদের কথাও জানতে পারবো। তারা বলছে কি রাষ্ট্রের ভূমিকা হবে এখানে মঙ্গলময়, অর্থাৎ রাষ্ট্র এখানে তার ইতিবাচক কিছু পদক্ষেপ গ্রহণ করবে, সেই কিছু পদক্ষেপ ইতিবাচক রাষ্ট্রনীতি গ্রহণ করবে। সেই রাষ্ট্রনীতির মধ্যে দিয়ে সমাজে যারা পিছিয়ে পড়া শ্রেণী আছে তাদেরকে এমন কিছু সুযোগ সুবিধা প্রদান করবে তারা যাতে সমাজের মূল স্রোতে আসতে পারে। অর্থাৎ এই সমাজের পিছিয়ে পড়া শ্রেণীগুলো রাষ্ট্রের ইতিবাচক নীতির হাত ধরে সমাজের মূল স্রোতে আসবে, তারাও তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাবে, ব্যক্তি স্বাধীনতা ভোগ করবে এবং জীবনে পরিপূর্ণ বিকাশ ঘটাবে। রাষ্ট্রের সাথে ব্যক্তির ভূমিকাটা ঠিক কিরকম হবে। একটা সময় পরে গিয়ে আমরা দেখছি যে যখন আমরা এই 3 নম্বর ধারায় আসব, নয়া উদারনীতিবাদ, সেখানে কিন্তু এই ইতিবাচক উদারনীতিবাদী ধারাটা আবার ধাক্কা খেলো। কেন না হচ্ছে রাষ্ট্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে থাকলো। জনকল্যাণকামী রাষ্ট্র এক সময় তার কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করতে অপারগ হলো। তখন কিন্তু হচ্ছে এই নয়, এবং তার সাথে সাথে আমরা সমসাময়িক পিরিয়ডে বিশ্বায়নের প্রভাবও দেখতে আমরা যোগ করতে পারি। সেখানে এই নয়া উদারনীতিবাদের ধারণায় আমরা যেখানে রাষ্ট্রের ভূমিকাটা, অর্থাৎ উদারনীতিবাদী আলোচনায় রাষ্ট্রের ভূমিকাটা কি হবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি মিনিমাল স্টেট বা রোলিং ব্যাক দি স্টেট সেইখানে গুরুত্ব পেতে শুরু করলো। রোলিং ব্যাক দি স্টেট মানে না, সেখানে রাষ্ট্রের ভূমিকাকে খর্ব করা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতিটাকে গুরুত্ব দাও, অর্থাৎ যেটা আমরা ক্লাসিক্যাল লিবারালিজমে দেখেছিলাম সনাতন উদারনীতিবাদে, তারই কিছুটা পরিবর্তিত রূপ আমরা এই নয়া উদারনীতিবাদে পরিলক্ষিত হচ্ছে, নয়া উদারনীতিবাদে আমরা দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে বলছি কি রাষ্ট্রের ভূমিকাটা কি হচ্ছে না, রাষ্ট্রের ভূমিকা হচ্ছে ব্যক্তিকে শুধু নিরাপত্তা দেবে, প্রোটেকশন দেবে, জাস্টিস দেবে অর্থাৎ ন্যায় বিচার করবে এবং প্রতিরক্ষামূলক কাজকর্ম করবে, অর্থাৎ রাষ্ট্র তারপর ডিফেন্স রিলেটেড যে কাজকর্ম আছে সেই কাজগুলো রাষ্ট্র করবে। এবং রাষ্ট্রের ভূমিকা অর্থাৎ ইতিবাচক উদারনীতিবাদে, যেটা আধুনিক উদারনীতিবাদে আমরা যেটা দেখতে পেয়েছিলাম, সেখানে রাষ্ট্রের ভূমিকাটাকে একেবারে সংকুচিত করে দেওয়া হলো নয়া উদারনীতিবাদে। এবং এখানে অবাধ বাণিজ্য নীতি, মুক্তবাজার অর্থনীতি, বিশ্বায়নের প্রভাব, এই বিষয়গুলি আস্তে আস্তে গুরুত্ব পেতে শুরু করলো। তাই আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব আমরা সেই উদারনীতিবাদী আলোচনাই করছি, কিন্তু উদারনীতিবাদের ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক বা রাষ্ট্রের ভূমিকাটা কি হচ্ছে সেটা কিন্তু সময়ের বিশেষে, সময়ের সাথে সাথে, পরিবর্তিত পরিস্থিতির সাথে সাথে কিন্তু পাল্টে যাচ্ছে।
আরেকটা যে বিষয় দেবতুনা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই ধারা ছাড়াও আমরা যদি সামগ্রিকভাবে যদি উদারনীতিবাদের এই রাষ্ট্রের ভূমিকাটাকে যদি আলোচনা করি, তাহলে আমরা একদিকে ইতিবাচক উদারনীতিবাদ পাবো, আর এদিকে নেতিবাচক উদারনীতিবাদ পাবো, অর্থাৎ পজিটিভ লিবারালিজম এবং নেগেটিভ লিবারালিজম। পজিটিভ লিবারালিজম মানে যেটা আমি আধুনিক উদারনীতিবাদের যে বিষয়গুলি অলরেডি আলোচনা করেছি সেই বিষয়গুলি গুরুত্ব পাবে। সেখানে রাষ্ট্রের ভূমিকাটা যেহেতু ইতিবাচক, অর্থাৎ জনগণের স্বাধীনতা, জনগণকে স্বাধীনতা দেওয়া বা জনগণের স্বাধীনতাকে সুরক্ষিত করা, জনগণের তাকে পূর্ণমাত্রায় সুযোগ সুবিধা দেওয়ার বিষয়টি যেহেতু রাষ্ট্রের মধ্যে দিয়ে সুনিশ্চিত হচ্ছে, সেহেতু সেটি ইতিবাচক উদারনীতি পর্যায়ভুক্ত হচ্ছে। আর নেতিবাচক উদারনীতিবাদে কি রাষ্ট্রের ভূমিকাটা যত বেশি কম হবে ততই ব্যক্তি স্বাধীনতার বিষয়টি সুনিশ্চিত হবে বলে এই নেতিবাচক উদারনীতিবাদী সমর্থকগণ মনে করে থাকেন। তাই রাষ্ট্রের ভূমিকা কিন্তু উদারনীতিবাদী আলোচনায় সনাতনে যেরকম ছিল, আধুনিক উদারনীতিবাদে তার কিছুটা প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে, আবার নয়া উদারনীতিবাদে কিন্তু রাষ্ট্রের ভূমিকা আবার নতুন করে একটা পরিবর্তিত রূপে আমাদের সামনে আসছে। আচ্ছা, এরপরে যেটা মানে আমরা আজকের দিনে আমরা যদি দাঁড়িয়ে দেখি, তুমি পজিটিভ লিবারালিজম এবং নেগেটিভ লিবারালিজমের কথা তুমি অলরেডি বললে আর কি। তো আজকের দিনে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে উদারনীতিবাদের যে এই যে ধারণা সেটা কতটা প্রাসঙ্গিক আজকের দিনে আমরা যদি দেখি সেটা সম্পর্কে। হ্যাঁ, উদারনীতিবাদী চিন্তা ভাবনার খুবই প্রাসঙ্গিক। এই কারণেই বলবো, আমি প্রথমেই বলেছি যে একেবারে আলোচনার শুরুতেই বলেছি যে উদারনীতিবাদ যতগুলো রাজনৈতিক মতবাদ আছে তার মধ্যে থেকে উদারনীতিবাদ প্রাচীনতম হওয়া সত্ত্বেও একটা সফলতম মতবাদ হিসেবে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ স্থান করে রয়েছে। এটার একটা অন্যতম কারণ হচ্ছে দেবতনু, সেটা হচ্ছে নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, এবং তার সাথে হচ্ছে স্থিতিস্থাপকতা। ঠিক আছে, যেটা আমার আলোচনার মধ্যে দিয়ে আমি এই যে রাষ্ট্রের ভূমিকা যে বললাম, সেখানে হচ্ছে এই যে পরিবর্তিত পরিস্থিতির সাথে একটা রাজনৈতিক মতবাদ তখনই সাফল্যের দিকে এগিয়ে যায় যখন সে পরিবর্তিত পরিস্থিতির সাথে কিভাবে নিজের বৈশিষ্ট্যগত দিক থেকে, নিজের ভূমিকার দিক থেকে, নিজের বিশ্লেষণ, একটা নতুন করে নিজেকে বিশ্লেষণ করতে, সেলফ অ্যানালাইসিস করতে শুরু করে। উদারনীতিবাদের এই সফলতার পিছনে কিন্তু এটা বিশাল কারণ নমনীয়তা। আজকের দিনে বর্তমানে দাঁড়িয়ে তাই আমরা বলতে পারি পৃথিবীতে যদি রাজনৈতিক পলিটিক্যাল সিস্টেম, রাজনৈতিক ব্যবস্থাগুলি যদি আমরা আলোচনা করি, দেখতে পাবো যে উদারনীতিবাদী সমর্থনযোগ্য রাষ্ট্র ব্যবস্থারই সংখ্যা সর্বাধিক। এবং এর সাথে সাথে আরেকটা যে বিষয় কেন প্রাসঙ্গিক, কারণ হচ্ছে এখানে উদারনীতিবাদী বিরোধী যে রাষ্ট্রগুলো তাদের ব্যর্থতাও কিন্তু উদারনীতিবাদকে প্রাসঙ্গিকতাপূর্ণ একটা আসন দিতে অনেক বেশি সাহায্য করেছে। কারণ হচ্ছে এর সাথে সাথে উদারনীতিবাদ, যেটা নন লিবারাল স্টেট, সেই রাষ্ট্রগুলোর দুর্বলতা বা সেই রাষ্ট্রগুলোর সুপরিচালন ক্ষমতার অভাব, সেটা কিন্তু উদারনীতিবাদকে কোথাও না কোথাও প্রাসঙ্গিক করে তুলেছে, আমরা এটা বলতে পারি। এবং এই কারণে আজকের দিনে আমরা তো সনাতন উদারনীতিবাদে যখন দাঁড়িয়ে দেখেছিলাম, সেখানে যেরকম অবাধ বাণিজ্য নীতি, যেরকম ব্যক্তি স্বাধীনতার বিষয় গুরুত্ব পেয়েছিল, আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু ব্যক্তি স্বাধীনতা সমানভাবে প্রাসঙ্গিক। কিন্তু তার সাথে উদারনীতিবাদ সবসময় চেষ্টা করছে কিভাবে পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজের তাত্ত্বিক কাঠামোতে কি পরিবর্তন আনা যায়। এবং এখানেই কিন্তু উদারনীতিবাদের সাফল্যের বীজ নিহিত আছে বলে আমরা মনে করতে পারি। আমরা একদম আজকের অনুষ্ঠানে আমরা শেষের দিকে চলে এসেছি। তো আমার শেষ দুটো প্রশ্ন তোমার কাছে যেটা থাকবে সাধারণ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে, প্রথম যেটা হচ্ছে যে আজকের এই যে বিষয়, যে আলোচ্য বিষয়, সেই বিষয়ের উপরে ছাত্রছাত্রীরা আমরা বিভিন্ন আর কি আমরা এটা প্রশ্ন উত্তরের একটা ফর্মে আমরা আলোচনা করলাম। তো তাও আমি তোমার কাছ থেকে যদি স্পেসিফিক্যালি একটু ছাত্রছাত্রীদের বলে দাও যে এখান থেকে তারা কি কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারে তারা পরীক্ষাতে। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই বিষয় সম্পর্কে তারা আরো
যদি পড়াশোনা করতে চায়, আরো ইনফরমেশন যদি তারা পেতে চায়, তাহলে তারা কোন বইগুলো তারা ফলো করতে পারে? আচ্ছা, হ্যাঁ, এটা খুবই প্রাসঙ্গিক আর কি। আমি প্রথমেই বলবো যে উদারনীতিবাদীর চিন্তা ভাবনার আলোচনা একদিনে হয়তো এই অল্প সময় বলা খুবই একটুখানি কষ্টসাধ্য ব্যাপার। আমি চেষ্টা করেছি একেবারে বেসিক পয়েন্টগুলো তুলে ধরার ক্ষেত্রে। উদারনীতিবাদী আলোচনায় আমার আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে যদি আমি কিছু প্রশ্ন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সামনে রাখতে চাই, তাহলে আমি বলবো যে রাজনৈতিক মতাদর্শ হিসেবে উদারনীতিবাদ বলতে কি বোঝায়। এটা একটা প্রশ্ন হতে পারে, রাজনৈতিক মতাদর্শ হিসেবে উদারনীতিবাদ বলতে বা উদারনীতিবাদের মূল বক্তব্য কি, সেই বিষয়ের উপর একটা প্রশ্ন হতে পারে। উদারনীতিবাদের আরেকটা যে বিষয়, যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম, যে উদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞান পাঠের আলোচনায় উদারনীতিবাদী চিন্তা ভাবনার মূল বৈশিষ্ট্যগুলির উপর আলোকপাত করো, সেটিও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। আর যে প্রশ্ন হতে পারে সেটি হচ্ছে যে উদারনীতিবাদী আলোচনায় বা উদারনীতিবাদী চিন্তাবিদদের আলোচনায় রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে আলোচনা করো, বা তুমি কি মনে করো যে ব্যক্তি এবং রাষ্ট্রের ভূমিকা উদারনীতিবাদী আলোচনায় বর্তমান সময়েও প্রাসঙ্গিক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এইভাবে উদারনীতিবাদের বেসিক আলোচনা আসতে পারে। এছাড়াও হচ্ছে উদারনীতিবাদের আরো সনাতন ক্লাসিক্যাল লিবারালিজম, ধ্রুপদী উদারনীতিবাদের মূল বিষয়ের উপর আলোকপাত করো, আলাদা আলাদা করেও প্রশ্ন আসতে পারে। বা আধুনিক উদারনীতিবাদের মূল বিষয়ে আলোচনা করো, বা নয়া উদারনীতিবাদের আলোচনা করো। এই প্রশ্নগুলো তো ছাত্রছাত্রীরা স্টাডি করলে খুবই ভালো হবে। এবং তার সাথে আরেকটা যে বিষয়, ইতিবাচক উদারনীতিবাদ এবং নেতিবাচক উদারনীতিবাদের পার্থক্যের জায়গা, তার উপরেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে ইতিবাচক উদারনীতিবাদ বলতে তুমি কি মনে করো এবং নেতিবাচক উদারনীতিবাদ বলতে কি মনে করো, এবং দুটি বিষয়ের পার্থক্য বা এখানে রাষ্ট্রের ভূমিকা কি বা ব্যক্তি স্বাধীনতার ভূমিকা কি, সেই বিষয়ে আলোকপাত করো। তো এই বিষয়গুলি হচ্ছে মোটামুটি উদারনীতিবাদের বেসিক প্রশ্ন। এছাড়াও বিভিন্ন তাত্ত্বিক, আমরা যদি উদারনীতিবাদে আরো ভালো করে ডেপ স্টাডি করি, আমরা লক, রলস প্রমুখ তাত্ত্বিকদের তাদের যে আলোচনা, তাদের তাত্ত্বিক আলোচনা, সেই বিষয়েও অনেক প্রশ্ন আসে। আর দেবতনু যে বিষয়ের কথা বললো, যে বই, রেফারেন্স বই, লিবারালিজমের বেসিক্যালি বই বলতে গেলে আমরা প্রথমেই মাথায় আসে জন গ্রের লিবারালিজম বইটি। কারণ জন গ্রের লিবারালিজম বইটি লিবারালিজম আলোচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বই। বা জন স্টুয়ার্ট মিলের অন লিবার্টি বইটিও ভীষণই গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট ফ্রেন্ডলি যদি আমি বলি, তাহলে স্টুডেন্টরা যেহেতু গ্রাজুয়েশনের স্টুডেন্ট, তাদেরকে আমরা বলতে পারি যে অ্যান্ড্রু হেইউডের পলিটিক্যাল ইডিওলজি যে বইটি আছে, সেই বইটি থেকেও আমরা উদারনীতিবাদে, সেখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, সেই বইটিও আমরা পড়তে পারি। কেউ যদি একটু অন্য রকমের বই পড়তে চায়, সে হচ্ছে সিলভিয়া চ্যানের একটা বিখ্যাত বই আছে 2004-এ কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে সেটা বইটা বেরিয়েছে, সেটা হচ্ছে লিবারালিজম, ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট। এই বইতে না একটুখানি অন্যরকম ভাবে লিবারালিজম তার সাথে ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্টের কি রিলেশন, সেই বইটার একটুখানি পড়লে ভালো লাগবে, লিবারালিজমের আরেকটা দিক সম্পর্কে জানা যাবে। আর বাংলা বইয়ের মধ্যে আমরা যদি স্টুডেন্টরা জানতে চায়, আমরা GH সাবাইনের যে হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরির যে বাংলা বইটি আছে, সেটিও কিন্তু খুব ভালো, যেটা হচ্ছে রাজনৈতিক তত্ত্বের ইতিহাস। সেখানে দুটি চ্যাপ্টার আছে, একটা হচ্ছে উদারনীতিবাদ ও দার্শনিক ফিলোসফিক্যাল র্যাডিকালিজম, যেটা দার্শনিক চরমবাদ বলি। আর আরেকটা চ্যাপ্টার ছিল যে উদারনীতিবাদের আধুনিক রূপ। এই চ্যাপ্টারগুলো যদি স্টুডেন্টরা পড়ে, তাহলে কিন্তু খুবই উপকৃত হবে। আর এছাড়াও হচ্ছে, যেহেতু এখন করোনা সিচুয়েশন, অনেকেই বই কিনতে পারছে না স্টুডেন্টরা, অনলাইনেও গুগলেও কিন্তু অনেক ভালো ভালো মেটেরিয়ালস, বাংলা PDF মেটেরিয়ালসও আছে, ইংরেজি মেটেরিয়ালসও আছে। যেমন হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিরও একটি বাংলা মেটেরিয়ালস আমি দুদিন আগে দেখছিলাম, সেটিও গুগলে অ্যাভাইলেবল। স্টুডেন্টরা কিন্তু বাড়িতে বসেও উদারনীতিবাদকে যদি জানতে চায়, তারা কিন্তু গুগলে সার্চ করেও কিছু কিছু PDF আর্টিকেলস, ভালো ভালো আর্টিকেলস পড়লে খুবই উপকৃত হবে বলে আমি মনে করি। দেবতনু।
আচ্ছা, তো আমরা আজকে এখানে আমাদের অনুষ্ঠান শেষ করব। তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ এর ইউটিউব চ্যানেল যারা দেখছো ছাত্রছাত্রীরা বা যারা দেখছেন রিসার্চ স্কলার্স বা অন্যান্য যারা আর কি হয়তো রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তারা আপনারা হয়তো জানতে চান, আপনারা যারা দেখছেন বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানে আপনারা হয়তো জানতে চান, আমি তাদের সবাইকে বলবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করুন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানান, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যেও এটাকে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে যারা জানতে ইন্টারেস্টেড তারা যাতে জানতে পারেন। আহ তো আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আবারও সুকন্যাদিকে ধন্যবাদ এবং ধন্যবাদ দেবতনুকেও, আর আমি বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজকেও আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এত সুন্দর, আমি আগের লেকচার সিরিজগুলিও প্রত্যেকটি শুনেছি, প্রত্যেকটি খুবই উপকৃত হয়েছি এবং ভালো লাগছে যে আমরা আবার নতুন করে জানতে পারছি। তাই শুভকামনা রইল এই প্রতিষ্ঠানটির প্রতি। ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, আমরা এখানে তাহলে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি।